হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। যাদের কাছে বইটি নাই তারা তাড়াতাড়ি বইটি কিনে নিও, বইটি সত্যিই খুব ভালো। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 5, ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। অনুচ্ছেদ 5, ইউনিয়ন এবং এটি অঞ্চল। Articles Act 2 under Part I of the Constitution deal with the Union and its territory. সংবিধানের পার্ট -1 এর অধীনে অনুচ্ছেদ 1 থেকে 4 ইউনিয়ন এবং এর অঞ্চলের সাথে সম্পর্কিত। ইউনিয়ন অফ স্টেটস। Article Act describes India, that is, Bharat as a union of states rather than a federation of states. This provision deals with two things: one, name of the country, and two, type of polity. অনুচ্ছেদ 1 ভারতকে বর্ণনা করে, অর্থাৎ ভারতকে রাষ্ট্রের ফেডারেশন এর পরিবর্তে রাষ্ট্রের ইউনিয়ন হিসাবে বর্ণনা করে। এই বিধান দুটি বিষয় নিয়ে কাজ করে: 1, দেশের নাম, এবং 2, রাজনীতির ধরন। There was no unanimity in the Constituent Assembly with regard to the name of the country. Some members suggested the traditional name Bharat while others advocated the modern name India. Hence, the Constituent Assembly had to adopt a mix of both India, that is, Bharat. দেশের নামের ব্যাপারে গণপরিষদে কোনো ঐক্যমত্য ছিল না। কিছু সদস্য ঐতিহ্যগত নাম ভারত প্রস্তাব করেছিলেন, অন্যরা আধুনিক নাম ভারত এর পক্ষে ছিলেন। তাই গণপরিষদকে উভয়ের মিশ্রণ গ্রহণ করতে হয়েছিল, ভারত অর্থাৎ ভারত। Secondly, the country is described as union, although its constitution is federal in structure. According to Dr. B.R. Ambedkar, the phrase Union of States has been preferred to Federation of States for two reasons. One, the Indian Federation is not the result of an agreement among the states like the American Federation, and two, the states have no right to secede from the Federation. The Federation is an union because it is indestructible. The country is an integral whole and divided into different states only for the convenience of administration. দ্বিতীয়ত, দেশটিকে ইউনিয়ন হিসাবে বর্ণনা করা হয়েছে যদিও এর সংবিধান কাঠামোতে ফেডারেল। ডক্টর বি আর আম্বেদকর ইউনিয়ন অফ স্টেটস শব্দটি দুটি কারণে ফেডারেশন অফ স্টেটস এর থেকে পছন্দ করা হয়েছে: 1, ভারতীয় ফেডারেশন আমেরিকান ফেডারেশনের মতো রাজ্যগুলির মধ্যে একটি চুক্তির ফল নয়, এবং 2, রাজ্যগুলির ফেডারেশন থেকে বিচ্ছিন্ন হওয়ার অধিকার নেই। ফেডারেশন একটি ইউনিয়ন কারণ এটি অবিনাশী। দেশটি একটি অবিচ্ছেদ্য সমগ্র এবং শুধুমাত্র প্রশাসনের সুবিধার জন্য বিভিন্ন রাজ্যে বিভক্ত। According to Article 1, the territory of India can be classified into 3 categories. অনুচ্ছেদ 1 অনুসারে ভারতের ভূখণ্ডকে 3টি বিভাগে শ্রেণীবদ্ধ করা যেতে পারে: 1, টেরিটরিজ অফ দি স্টেটস; 2, ইউনিয়ন টেরিটরিজ; 3, টেরিটরিজ দ্যাট মে বি অ্যাকোয়ার্ড বাই দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাট এনি টাইম। 1, রাজ্যগুলির অঞ্চলগুলি; 2, কেন্দ্রশাসিত অঞ্চল; 3, যে অঞ্চলগুলি ভারত সরকার যে কোনো সময় অধিগ্রহণ করতে পারে। The names of states and union territories and their territorial extent are mentioned in the first schedule of the Constitution. At present, there are 28 states and 8 union territories. রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির নাম এবং তাদের আঞ্চলিক ব্যক্তি সংবিধানের প্রথম তফসিলে উল্লেখ করা হয়েছে। বর্তমানে 28টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। The provisions of the Constitution pertaining to the states are applicable to all the states in the same manner. However, the special provisions under Part XXI applicable to the states of Maharashtra, Gujarat, Nagaland, Assam, Manipur, Andhra Pradesh, Telangana, Sikkim, Mizoram, Arunachal Pradesh, Goa and Karnataka override the general provisions relating to the states as a class. রাজ্যগুলির সাথে সম্পর্কিত সংবিধানের বিধানগুলি সমস্ত রাজ্যের জন্য একই পদ্ধতিতে প্রযোজ্য। যাই হোক, মহারাষ্ট্র, গুজরাট, নাগাল্যান্ড, আসাম, মণিপুর, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সিকিম, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া এবং কর্ণাটক রাজ্যগুলির জন্য প্রযোজ্য বিশেষ বিধানগুলি পার্ট XXI এর অধীনে রাজ্যগুলির সাথে সম্পর্কিত সাধারণ বিধানগুলিকে অগ্রাহ্য করে ক্লাস
Further, the 5th and 6th schedules contain separate provisions with respect to the administration of scheduled area and tribal area within the states. আরও পঞ্চম এবং ষষ্ঠ তফসিলগুলিতে রাজ্যগুলির মধ্যে তফসিলি অঞ্চল এবং উপজাতীয় অঞ্চলগুলির প্রশাসনের ক্ষেত্রে পৃথক বিধান রয়েছে। Notably, the Territory of India is a wider expression than the Union of India, which the latter includes only states while the former includes not only the states, but also union territories and territories that may be acquired by the Government of India at any future time. The states are the members of the federal system and share a distribution of powers with the center. The union territories and the acquired territories, on the other hand, are directly administered by the central government. উল্লেখযোগ্যভাবে ভারতের অঞ্চল হল ভারতের কেন্দ্র এর তুলনায় একটি বিস্তৃত অভিব্যক্তি, কারণ পরবর্তীতে শুধুমাত্র রাজ্যগুলি অন্তর্ভুক্ত থাকে যখন আগেরটিতে কেবল রাজ্যগুলিই নয়, তবে কেন্দ্রশাসিত অঞ্চল এবং অঞ্চলগুলিও অন্তর্ভুক্ত থাকে যা ভারত সরকার কর্তৃক অধিগ্রহণ করা যেতে পারে। ভবিষ্যতের যে কোনো সময় রাজ্যগুলি ফেডারেল ব্যবস্থার সদস্য এবং কেন্দ্রের সাথে ক্ষমতার বণ্টন ভাগ করে নেয়। অন্যদিকে কেন্দ্রশাসিত অঞ্চল এবং অর্জিত অঞ্চলগুলি সরাসরি কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত হয়। Being a sovereign state, India can acquire foreign territories according to the modes recognized by international law, i.e., cession following treaty, purchase, gift, lease or plebiscite, occupation, hitherto unoccupied by a recognized ruler, conquest or subjugation. For example, India acquired several foreign territories such as Dadra and Nagar Haveli, Goa, Daman and Diu, Puducherry, and Sikkim since the commencement of the constitution. The acquisition of these territories are discussed later in this chapter. একটি সার্বভৌম রাষ্ট্র হওয়ার কারণে ভারত আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত মোড অনুযায়ী বিদেশি অঞ্চলগুলি অর্জন করতে পারে, যেমন বন্ধন চুক্তি, ক্রয়, উপহার, ইজারা বা গণভোট অনুসরণ করে। দখল এখন পর্যন্ত একজন স্বীকৃত শাসক দ্বারা দখল করা হয়নি, বিজয় বা পরাধীনতা। উদাহরণস্বরূপ, ভারত দাদরা ও নগর হাভেলির মতো বেশ কিছু বিদেশি অঞ্চল অধিগ্রহণ করে, গোয়া, দমন ও দিউ, পুদুচেরি এবং সিকিম সংবিধানের সূচনার পর থেকে। এই অঞ্চলগুলির অধিগ্রহণের বিষয়ে পরে এই অধ্যায়ে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 2 empowers the Parliament to admit into the Union of India or establish new states on such terms and conditions as it thinks fit. Thus, Article 2 grants two powers to the Parliament: A, the power to admit into the Union of India new states, and B, the power to establish new states. The first refers to the admission of states which are already in existence, while the second refers to the establishment of states which were not in existence before. Notably, Article 2 relates to the admission or establishment of new states that are not part of the Union of India. অনুচ্ছেদ 2 পার্লামেন্টকে ভারতীয় ইউনিয়নে ভর্তি হতে বা উপযুক্ত মনে করে এমন শর্ত ও শর্তে নতুন রাজ্য প্রতিষ্ঠা করার ক্ষমতা দেয়। এইভাবে অনুচ্ছেদ 2 সংসদকে দুটি ক্ষমতা প্রদান করে: ক, ভারতের ইউনিয়নে নতুন রাজ্যগুলিকে ভর্তি করার ক্ষমতা এবং খ, নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষমতা। প্রথমটি এমন রাজ্যগুলির ভর্তিকে বোঝায় যা ইতিমধ্যেই বিদ্যমান, যখন দ্বিতীয়টি এমন রাজ্যগুলির প্রতিষ্ঠাকে বোঝায় যা আগে অস্তিত্বে ছিল না। উল্লেখযোগ্যভাবে, অনুচ্ছেদ 2 নতুন রাজ্যগুলির ভর্তি বা প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত যেগুলি ভারতের ইউনিয়নের অংশ নয়। Article 3, on the other hand, relates to the formation of or changes in the existing states of the Union of India. In other words, Article 3 deals with the internal readjustment inter se of the territories of the constituent states of the Union of India. অনুচ্ছেদ 3 অন্যদিকে ভারতের ইউনিয়নের বিদ্যমান রাজ্যগুলির গঠন বা পরিবর্তনের সাথে সম্পর্কিত। অন্য কথায়, অনুচ্ছেদ 3 ভারতের ইউনিয়নের গঠনকারী রাজ্যগুলির অঞ্চলগুলির অভ্যন্তরীণ পুনঃসামঞ্জস্যের সাথে সম্পর্কিত। পার্লামেন্ট অ্যাজ পাওয়ার টু রিঅর্গানাইজ দি স্টেটস। রাজ্য পুনর্গঠন জন্য সংসদের ক্ষমতা। আর্টিকেল 3 অথরাইজেস দি পার্লামেন্ট টু ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেট অর বাই ইউনিটিং টু অর মোর স্টেটস অর পার্টস অফ স্টেটস অর বাই ইউনিটিং এনি টেরিটরি টু এ পার্ট অফ এনি স্টেট। B. Increase the area of any state. C.
C. Diminish the area of any state. D. Alter the boundaries of any state and E. Alter the name of any state. অনুচ্ছেদ 3 সংসদকে অনুমোদন করে কোনো রাষ্ট্র থেকে অঞ্চল বিচ্ছিন্ন করে বা দুই বা ততোধিক রাজ্য বা রাজ্যের অংশ একত্রিত করে বা কোনো রাজ্যের কোনো অংশে কোনো অঞ্চল একত্রিত করে একটি নতুন রাষ্ট্র গঠন করে। খ. কোন রাজ্যের এলাকা বৃদ্ধি। গ. কোন রাজ্যের এলাকা হ্রাস করা। খ. কোন রাষ্ট্রের সীমানা পরিবর্তন এবং ঙ. যে কোনো রাজ্যের নাম পরিবর্তন করুন। However, Article 3 lays down two conditions in this regard. 1. A bill contemplating the above changes can be introduced in the Parliament only with the prior recommendation of the President, and 2. Before recommending the bill, the President has to refer the same to the state legislature concerned for expressing its views within a specified period. যাই হোক, অনুচ্ছেদ 3 বিষয়ে দুটি শর্ত দেয়। 1. উপরোক্ত পরিবর্তনগুলি বিবেচনা করে একটি বিল শুধুমাত্র রাষ্ট্রপতির পূর্বের সুপারিশে সংসদে উত্থাপন করা যেতে পারে, এবং 2. বিলের সুপারিশ করার আগে রাষ্ট্রপতিকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে তার মতামত প্রকাশের জন্য সংশ্লিষ্ট রাজ্য আইনসভার কাছে পাঠাতে হবে। Further, the power of Parliament to form new states includes the power to form a new state or union territory by uniting a part of any state or union territory to any other state or union territory. আরও, নতুন রাজ্য গঠনের জন্য সংসদের ক্ষমতার মধ্যে রয়েছে যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের একটি অংশকে অন্য কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে একত্রিত করে একটি নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করার ক্ষমতা। The President or Parliament is not bound by the views of the state legislature and may either accept or reject them, even if the views are received in time. Further, it is not necessary to make a fresh reference to the state legislature every time an amendment to the bill is moved and accepted in Parliament. In case of a union territory, no reference need be made to the concerned legislature to ascertain its views, and the Parliament can itself take any action as it deems fit. রাষ্ট্রপতি বা সংসদ রাষ্ট্রীয় আইনসভার মতামতের সাথে আবদ্ধ নন এবং সময়মতো মতামত পেলেও সেগুলি গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারে। তদুপরি, সংসদে বিলের একটি সংশোধনী স্থানান্তরিত এবং গৃহীত হলে প্রতিবার রাজ্য আইনসভায় একটি নতুন রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই। একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ক্ষেত্রে তার মতামত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট আইনসভার কাছে কোনো রেফারেন্স দেওয়ার প্রয়োজন নেই এবং সংসদ নিজেই উপযুক্ত বলে মনে করে যে কোনো পদক্ষেপ নিতে পারে। It is thus clear that the Constitution authorizes the Parliament to form new states or alter the area, boundaries or names of the existing states without their consent. In other words, the Parliament can redraw the political map of India according to its will. Hence, the territorial integrity or continued existence of any state is not guaranteed by the Constitution. Therefore, India is rightly described as an indestructible union of destructible states. এইভাবে এটা স্পষ্ট যে সংবিধান সংসদকে তাদের সম্মতি ছাড়াই নতুন রাজ্য গঠন করতে বা বিদ্যমান রাজ্যগুলির এলাকা, সীমানা বা নাম পরিবর্তন করার ক্ষমতা দেয়। অন্য কথায়, সংসদ তার ইচ্ছা অনুযায়ী ভারতের রাজনৈতিক মানচিত্র পুনরায় আঁকতে পারে। তাই, কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা অব্যাহত অস্তিত্ব সংবিধান দ্বারা নিশ্চিত করা হয় না। তাই ভারতকে যথার্থই ধ্বংসাত্মক রাষ্ট্রের অবিনশ্বর মিলন হিসেবে বর্ণনা করা হয়েছে। The union government can destroy the states where the state governments cannot destroy the union. In USA, on the other hand, the territorial integrity or continued existence of a state is guaranteed by the Constitution. The American federal government cannot form new states or alter the borders of existing states without the consent of the states concerned. That is why the USA is described as an indestructible union of indestructible states. কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে ধ্বংস করতে পারে যেখানে রাজ্য সরকারগুলি ইউনিয়নকে ধ্বংস করতে পারে না। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা অব্যাহত অস্তিত্ব সংবিধান দ্বারা নিশ্চিত করা হয়। আমেরিকান ফেডারেল সরকার সংশ্লিষ্ট রাজ্যগুলির সম্মতি ছাড়া নতুন রাজ্য গঠন করতে বা বিদ্যমান রাজ্যগুলির সীমানা পরিবর্তন করতে পারে না। তাই মার্কিন যুক্তরাষ্ট্রকে অবিনাশী রাষ্ট্রের অবিনশ্বর ইউনিয়ন হিসেবে বর্ণনা করা হয়।
Moreover, the Constitution Article 4 itself declares that laws made for admission or establishment of new states under Article 2 and formation of new states and alteration of boundaries or names of existing states under Articles 3 are not to be considered as amendments of the Constitution under Article 368. This means that such laws can be passed by a simple majority and by the ordinary legislative process. অধিকন্তু, সংবিধান অনুচ্ছেদ 4 নিজেই ঘোষণা করে যে নতুন রাজ্যগুলি অনুচ্ছেদ 2 এর অধীনে প্রবেশ বা প্রতিষ্ঠার জন্য প্রণীত আইন এবং নতুন রাজ্য গঠন এবং বিদ্যমান রাজ্যগুলির অঞ্চল, সীমানা বা নাম পরিবর্তন করা ধারা 3 এর অধীনে হবে না। অনুচ্ছেদ 368 এর অধীনে সংবিধানের সংশোধনী হিসাবে বিবেচিত। এর মানে হল যে এই ধরনের আইনগুলি একটি সাধারণ সংখ্যাগরিষ্ঠ এবং সাধারণ আইনি প্রক্রিয়া দ্বারা পাশ করা যেতে পারে। Thus the power of Parliament to diminish the area of a state under Article 3 include also the power to cede Indian territory to a foreign country. This question came up for examination before the Supreme Court in a reference made by the President in 1960. The decision of the central government to cede part of a territory known as Berubari Union, West Bengal to Pakistan led to political agitation and controversy and thereby necessitated the presidential reference. একটি রাজ্যের এলাকা হ্রাস করার জন্য সংসদের ক্ষমতা অনুচ্ছেদ 3 এর অধীনে কি ভারতীয় ভূখণ্ডকে একটি বিদেশি দেশকে অর্পণ করার ক্ষমতাও অন্তর্ভুক্ত করে। 1960 সালে রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত একটি রেফারেন্সে এই প্রশ্নটি সুপ্রিম কোর্টের সামনে পরীক্ষার জন্য এসেছিল। বেরুবারি ইউনিয়ন পশ্চিমবঙ্গ নামে পরিচিত একটি ভূখণ্ডের অংশ পাকিস্তানকে ছেড়ে দেওয়ার কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত রাজনৈতিক আন্দোলন এবং বিতর্কের দিকে নিয়ে যায় এবং যার ফলে রাষ্ট্রপতির রেফারেন্স প্রয়োজন। The Supreme Court held that the power of Parliament to diminish the area of a state under Article 3 does not cover cession of Indian territory to a foreign country. Hence, Indian territory can be ceded to a foreign state only by amending the Constitution under Article 368. Consequently, the 98th Constitutional Amendment Act 1960 was enacted to transfer the said territory to Pakistan. সুপ্রিম কোর্ট বলেছে যে একটি রাজ্যের এলাকা হ্রাস করার জন্য সংসদের ক্ষমতা অনুচ্ছেদ 3 এর অধীনে একটি বিদেশি দেশের কাছে ভারতীয় ভূখণ্ডের বরখাস্ত করে না। তাই 368 ধারার অধীনে সংবিধান সংশোধন করেই ভারতীয় ভূখণ্ড একটি বিদেশি রাষ্ট্রের কাছে হস্তান্তর করা যেতে পারে। ফলস্বরূপ নবম সাংবিধানিক সংশোধনী আইন 1960 উল্লিখিত ভূখণ্ড পাকিস্তানকে হস্তান্তর করার জন্য প্রণীত হয়েছিল। On the other hand, the Supreme Court in 1969 ruled that settlement of a boundary dispute between India and another country does not require a constitutional amendment. It can be done by executive action as it does not involve cession of Indian territory to a foreign country. অন্যদিকে 1969 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে ভারত এবং অন্য দেশের মধ্যে সীমানা বিরোধ নিষ্পত্তির জন্য সাংবিধানিক সংশোধনের প্রয়োজন নেই। এটি কার্যনির্বাহী পদক্ষেপের মাধ্যমে করা যেতে পারে কারণ এটি একটি বিদেশি দেশের কাছে ভারতীয় ভূখণ্ড ত্যাগের সাথে জড়িত নয়। এক্সচেঞ্জ অফ টেরিটরিজ উইথ বাংলাদেশ, বাংলাদেশের সাথে অঞ্চল বিনিময়। The 108th Constitutional Amendment Act 2015 was enacted to give effect to the securing of certain territories by India and transfer of certain other territories to Bangladesh in pursuance of the agreement and its protocol entered into between the governments of India and Bangladesh. 100তম সাংবিধানিক সংশোধনী আইন 2015 ভারত ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তি এবং এর প্রোটোকল অনুসরণে ভারত কর্তৃক কিছু অঞ্চল অধিগ্রহণ এবং বাংলাদেশে কিছু অন্যান্য অঞ্চল হস্তান্তর কার্যকর করার জন্য প্রণীত হয়েছিল। Under this deal, India transferred 111 enclaves to Bangladesh, while Bangladesh transferred 51 enclaves to India. In addition, the deal also involved the transfer of adverse possessions and the demarcation of a 6.1 km undemarcated border stretch. For these three purposes, the amendment modified the provisions relating to the territories of four states Assam, West Bengal, Meghalaya and Tripura in the first schedule of the Constitution. The background of this amendment is as follows.
এই চুক্তির আওতায় ভারত বাংলাদেশের কাছে 111টি ছিটমহলে হস্তান্তর করে এবং বাংলাদেশ ভারতের কাছে 51টি ছিটমহলে হস্তান্তর করে। এছাড়াও চুক্তিতে প্রতিকূল সম্পত্তি হস্তান্তর এবং 6.1 কিলোমিটার অনির্ধারিত সীমান্ত প্রসারিত সীমানা নির্ধারণের বিষয়টিও জড়িত ছিল। এই তিনটি উদ্দেশ্যে সংশোধনীটি সংবিধানের প্রথম তফসিলে 4টি রাজ্যের আসাম, পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং ত্রিপুরা অঞ্চল সম্পর্কিত বিধানগুলিকে সংশোধন করেছে। এই সংশোধনীর পটভূমি নিম্নরূপ: 1. India and Bangladesh have a common land boundary of approximately 40967 kilomilliLISECOND. The India-East Pakistan land boundary was determined as per the Redcliffe Award of 1947. Disputes arose out of some provisions in the Redcliffe Award, which were sought to be resolved through the Bag Award of 1950. Another effort was made to settle these disputes by the Nehru-Noon Agreement of 1958. However, the issue relating to division of Berubari Union was challenged before the Supreme Court. ভারত ও বাংলাদেশের প্রায় 4096.7 কিলোমিটারের একটি সাধারণ স্থল সীমানা রয়েছে। 1947 সালের র্যাডক্লিফ অ্যাওয়ার্ড অনুযায়ী ভারত পূর্ব পাকিস্তানের স্থল সীমানা নির্ধারণ করা হয়েছিল। র্যাডক্লিফ অ্যাওয়ার্ডের কিছু বিধান থেকে বিরোধের উদ্ভব হয়েছিল, যেগুলি 1950 সালের ব্যাগে অ্যাওয়ার্ডের মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়েছিল। 1958 সালের নেহেরু-নুন চুক্তি। যাই হোক, বেরুবারি ইউনিয়নের বিভাজন সংক্রান্ত বিষয়টি সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয়। To comply with the opinion rendered by the Supreme Court, the Constitution, 90H Amendment Act, 1960 was passed by the Parliament. Due to the continuous litigation and other political developments at that time, the Constitution, 90H Amendment Act, 1960 could not be notified in respect of territories in former East Pakistan, presently Bangladesh. সুপ্রিম কোর্টের দেওয়া মতামত মেনে চলার জন্য সংবিধান নবম সংশোধন আইন 1960 সংসদ দ্বারা পাশ করা হয়েছিল। সেই সময়ে ক্রমাগত মামলা এবং অন্যান্য রাজনৈতিক উন্নয়নের কারণে সংবিধান নবম সংশোধন আইন 1960 প্রাক্তন পূর্ব পাকিস্তানের বর্তমানে বাংলাদেশ অঞ্চলগুলির ক্ষেত্রে প্রজ্ঞাপন করা যায়নি। 2. On May 16, 1974, the agreement between India and Bangladesh concerning the demarcation of the land boundary and related matters was signed between both the countries to find a solution to the complex nature of the border demarcation involved. This agreement was not ratified as it involved inter alia transfer of territory, which requires a constitutional amendment. 2. 16 মে 1974 ভারত ও বাংলাদেশের মধ্যে স্থল সীমানা নির্ধারণ সংক্রান্ত চুক্তি এবং সংশ্লিষ্ট বিষয়গুলি উভয় দেশের মধ্যে স্বাক্ষরিত হয় যাতে জড়িত সীমানা নির্ধারণের জটিল প্রকৃতির সমাধান খুঁজে পাওয়া যায়। এই চুক্তিটি অনুমোদন করা হয়নি কারণ এটি অন্তর্ভুক্ত ছিল অন্যান্য বিষয়ের সাথে অঞ্চল হস্তান্তর, যার জন্য একটি সাংবিধানিক সংশোধন প্রয়োজন। In this connection, it was also required to identify the precise area on the ground which allowed be transferred. Subsequently, the issues relating to demarcation of UN demarcated boundary, the territories in adverse possession, and exchange of enclaves were identified and resolved by signing a protocol on September 6, 2011, which forms an integral part of the land boundary agreement between India and Bangladesh, 1974. The protocol was prepared with support and concurrence of the concerned state governments of Assam, Meghalaya, Tripura and West Bengal. এই সংযোগে এটি স্থানান্তর করা হবে যা মাটিতে সুনির্দিষ্ট এলাকা চিহ্নিত করা প্রয়োজন ছিল। পরবর্তীকালে সীমানাহীন সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়, প্রতিকূল দখলে থাকা অঞ্চলগুলি এবং ছিটমহলে বিনিময়ে চিহ্নিত করা হয়েছিল এবং 6 সেপ্টেম্বর 2011 একটি প্রোটোকল স্বাক্ষরের মাধ্যমে সমাধান করা হয়েছিল, যা ভারত ও বাংলাদেশের মধ্যে 1974 সালের স্থল সীমান্ত চুক্তির একটি অবিচ্ছেদ্য অংশ গঠন করে। প্রোটোকলটি আসামের সংশ্লিষ্ট রাজ্য সরকারের সমর্থন ও সম্মতিতে প্রস্তুত করা হয়েছিল, মেঘালয়, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ। ইভলিউশন অফ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিবর্তন। ইন্টিগ্রেশন অফ প্রিন্সলি স্টেটস, রাজকীয় রাজ্যগুলির একীকরণ।
At the time of independence, India comprised two categories of political units, namely, the British province under the direct rule of British government and the princely states under the rule of native prince but subject to the paramountcy of the British crown. স্বাধীনতার সময় ভারতে রাজনৈতিক একক দুটি শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল, যথা ব্রিটিশ প্রদেশগুলি ব্রিটিশ সরকারের সরাসরি শাসনের অধীনে এবং দেশীয় রাজ্যগুলি নেটিভ রাজকুমারদের শাসনের অধীনে কিন্তু ব্রিটিশ ক্রাউনের সর্বোত্তমতা সাপেক্ষে। The Indian Independence Act 1947 created two independent and separate dominions of India and Pakistan and gave three options to the princely states viz. Joining India, joining Pakistan or remaining independent. Of the 552 princely states situated within the geographical boundaries of India, 549 joined India and the remaining 3, Hyderabad, Junagadh and Kashmir, refused to join India. However, in course of time, they were also integrated with India, Hyderabad by means of police action, Junagadh by means of referendum and Kashmir by the instrument of accession. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট 1947 ভারত ও পাকিস্তানের দুটি স্বাধীন ও পৃথক আধিপত্য তৈরি করে এবং রাজকীয় রাজ্যগুলিকে তিনটি বিকল্প দেয়, যেমন ভারতে যোগ দেওয়া, পাকিস্তানে যোগ দেওয়া বা স্বাধীন থাকা। ভারতের ভৌগোলিক সীমানার মধ্যে অবস্থিত 552টি রাজ্যের মধ্যে 549টি ভারতে যোগ দেয় এবং বাকি তিনটি, হায়দ্রাবাদ, জুনাগড় এবং কাশ্মীর, ভারতে যোগ দিতে অস্বীকার করে। যাই হোক, সময়ের পরিক্রমায় পুলিশ অ্যাকশনের মাধ্যমে তারা ভারত হায়দ্রাবাদ, গণভোটের মাধ্যমে জুনাগড় এবং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাকসেশনের মাধ্যমে কাশ্মীরের সাথে একীভূত হয়। In 1950, the Constitution contained a four-fold classification of the states and territories of the Indian Union Part A, Part B and Part C states and Part D territories. In all, they numbered 29. Part A states comprised 9 erstwhile governors province of British India. Part B states consisted of 9 erstwhile princely states with legislatures. Part C states consisted of erstwhile chief commissioner as province of British India and some of the erstwhile princely states. These Part C states, in all those in number, were centrally administered. The Andaman and Nicobar Islands were kept as the solitary Part D territories. 1950 সালে সংবিধানে ভারতীয় ইউনিয়নের রাজ্য ও অঞ্চলগুলির 4 গুণ শ্রেণীবিভাগ ছিল: অংশ এ, অংশ বি এবং অংশ সি রাজ্য এবং অংশ ডি অঞ্চল। সব মিলিয়ে তাদের সংখ্যা ছিল 29। অংশ এ রাজ্যে 9টি প্রাক্তন গভর্নরের অন্তর্ভুক্ত ছিল ব্রিটিশ ভারতের প্রদেশ। অংশ বি রাজ্যগুলি আইনসভা সহ 9টি প্রাক্তন রাজকীয় রাজ্য নিয়ে গঠিত। অংশ সি রাজ্যগুলি ব্রিটিশ ভারতের পূর্ববর্তী প্রধান কমিশনারের প্রদেশগুলি এবং কিছু পূর্ববর্তী রাজ্যের রাজ্যগুলি নিয়ে গঠিত। এই অংশ সি রাজ্যগুলি সংখ্যায় 10টি সমস্ত কেন্দ্রীয়ভাবে ছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে একক অংশ ডি অঞ্চল হিসাবে রাখা হয়েছিল। ধার কমিশন অ্যান্ড জেভিপি কমিটি। ধর কমিশন এবং জেভিপি কমিটি। The integration of princely states with the rest of India has barely an ad hoc arrangement. There has been a demand from different regions, particularly South India, for reorganization of states on linguistic basis. Accordingly, in June 1948, the Government of India appointed the Linguistic Province Commission under the chairmanship of S.K. Dhar to examine the feasibility of this. ভারতের বাকি অংশের সাথে রাজ্যের একীকরণ সম্পূর্ণরূপে একটি অ্যাডহক ব্যবস্থা রয়েছে। ভাষাগত ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন জন্য বিভিন্ন অঞ্চল, বিশেষ করে দক্ষিণ ভারত থেকে দাবি উঠেছে। তদনুসারে 1948 সালের জুন মাসে ভারত সরকার এস.কে. ধর এর সভাপতিত্বে ভাষাগত প্রদেশ কমিশন নিযুক্ত করে। এর সম্ভাব্যতা যাচাই করতে The Commission submitted its report in December 1948 and recommended the reorganization of states on the basis of administrative convenience rather than linguistic factor. This created much resentment and led to the appointment of another linguistic province committee by the Congress in December 1948 itself to examine the whole question afresh. It consisted of Jawaharlal Nehru, Vallabhbhai Patel and Pattabhi Sitaramaya and hence was popularly known as JVP Committee.
কমিশন 1948 সালের ডিসেম্বরে তার রিপোর্ট পেশ করে এবং ভাষাগত কারণের পরিবর্তে প্রশাসনিক সুবিধার ভিত্তিতে রাজ্যগুলির পুনর্গঠন সুপারিশ করেছিল। এটি অনেক ক্ষোভের সৃষ্টি করে এবং 1948 সালের ডিসেম্বরে কংগ্রেস কর্তৃক অন্য একটি ভাষাগত প্রদেশ কমিটি নিয়োগের দিকে পরিচালিত করে পুরো প্রশ্নটি নতুন করে পরীক্ষা করার জন্য। এটি জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল এবং পট্টাভি সীতারামাইয়া নিয়ে গঠিত এবং তাই এটি জেভিপি কমিটি নামে পরিচিত ছিল। It submitted its report in April 1949 and formally rejected language as the basis for reorganization of states. এটি এপ্রিল 1949 সালে তার রিপোর্ট পেশ করে এবং রাষ্ট্রগুলির পুনর্গঠন ভিত্তি হিসাবে ভাষাকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করে। However, in October 1953, the Government of India was forced to create the first linguistic state, known as Andhra State, by separating the Telugu-speaking area from the Madras state. This followed a prolonged popular agitation and the death of Poti Sriramulu, a Congress person of standing, after a 56-day hunger strike for the cause. যাই হোক, 1953 সালের অক্টোবরে ভারত সরকার মাদ্রাজ রাজ্য থেকে তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলিকে আলাদা করে প্রথম ভাষাগত রাজ্য তৈরি করতে বাধ্য হয়, যা অন্ধ্র রাজ্য নামে পরিচিত। এটি একটি দীর্ঘস্থায়ী জনপ্রিয় আন্দোলনের পরে এবং কারণের জন্য 56 দিনের অনশনের পরে কংগ্রেসের স্থায়ী ব্যক্তি পট্টি শ্রীরামুলুর মৃত্যু হয়। ফেজিয়েল আলী কমিশন, ফজল আলী কমিশন। The creation of Andhra state intensified the demand from other regions for creation of states on linguistic basis. This forced the Government of India to appoint in December 1953 a 3-member state reorganization commission under the chairmanship of Fazil Ali to re-examine the whole question. Its other 2 members were K.M. Panikkar and H.N. Kunju. অন্ধ্র রাজ্যের সৃষ্টি অন্যান্য অঞ্চল থেকে ভাষাগত ভিত্তিতে রাজ্য গঠনের দাবিকে তীব্র করে তোলে। এটি ভারত সরকারকে ডিসেম্বর 1953 সালে পুরো প্রশ্নটি পুনরায় পরীক্ষা করার জন্য ফজল আলীর সভাপতিত্বে একটি 3 সদস্যের রাজ্য পুনর্গঠন কমিশন নিয়োগ করতে বাধ্য করে। এর অন্য 2 সদস্য ছিলেন কে এম পানিক্কর এবং H.N. কুঞ্জরু। It submitted its report in September 1955 and broadly accepted language as the basis of reorganization of states. But, it rejected the theory of one language one state. Its view was that the unity of India should be regarded as the primary consideration in any redrawing of the country's political units. It identified 4 major factors that can be taken into account in any scheme of reorganization of states. এটি 1955 সালের সেপ্টেম্বরে তার রিপোর্ট পেশ করে এবং রাজ্যগুলির পুনর্গঠন ভিত্তি হিসাবে ব্যাপকভাবে ভাষাকে গ্রহণ করে। কিন্তু, এটি এক ভাষা এক রাষ্ট্র তত্ত্বকে প্রত্যাখ্যান করেছে। এর দৃষ্টিভঙ্গি ছিল যে দেশের রাজনৈতিক ইউনিটগুলির যে কোনো পুনর্নির্মাণের ক্ষেত্রে ভারতের ঐক্যকে প্রাথমিক বিবেচনা হিসাবে বিবেচনা করা উচিত। এটি 4টি প্রধান কারণ চিহ্নিত করেছে যা রাজ্যগুলির পুনর্গঠন যে কোনো পরিকল্পনায় বিবেচনা করা যেতে পারে। প্রেজারভেশন অ্যান্ড স্ট্রেংথেনিং অফ দি ইউনিটি অ্যান্ড সিকিউরিটি অফ দি কান্ট্রি। বি. লিঙ্গুইস্টিক অ্যান্ড কালচারাল হোমোজেনাইটি। সি. ফাইন্যান্সিয়াল, ইকোনমিক অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ কনসিডারেশনস। দি. প্ল্যানিং অ্যান্ড প্রমোশন অফ দি ওয়েলফেয়ার অফ দি পিপল ইন ইচ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ অফ দি নেশন অ্যাজ এ হোল। দেশের ঐক্য ও নিরাপত্তা রক্ষা ও শক্তিশালীকরণ। বি. ভাষাগত এবং সাংস্কৃতিক একতা। সি. আর্থিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক বিবেচনা। ডি. প্রতিটি রাজ্যের পাশাপাশি সমগ্র জাতির জনগণের কল্যাণের পরিকল্পনা ও প্রচার। The Commission suggested the abolition of the four-fold classification of states and territories under the original constitution and creation of 16 states and 3 centrally administered territories. The Government of India accepted these recommendations with certain minor modifications. কমিশন মূল সংবিধানের অধীনে রাজ্য ও অঞ্চলগুলির 4 গুণ শ্রেণীবিন্যাসের বিলুপ্তি এবং 16টি রাজ্য এবং 3টি কেন্দ্রীয় শাসিত অঞ্চল তৈরি করার পরামর্শ দিয়েছে। ভারত সরকার কিছু ছোটখাটো পরিবর্তনের সাথে এই সুপারিশগুলি গ্রহণ করেছে। By the State Reorganization Act 1956 and the 7th Constitutional Amendment Act 1956,
the distinction between Part A and Part B states was done away with and Part C states were abolished. Some of them were merged with adjacent states and some other were designated as union territories. As a result, 14 states and 6 union territories were created on November 1, 1956. রাজ্য পুনর্গঠন আইন 1956 এবং সপ্তম সাংবিধানিক সংশোধনী আইন 1956 দ্বারা অংশ এ এবং অংশ বি রাজ্যগুলির মধ্যে পার্থক্য দূর করা হয়েছিল এবং অংশ সি রাজ্যগুলি বিলুপ্ত করা হয়েছিল। তাদের মধ্যে কিছু সংলগ্ন রাজ্যগুলির সাথে একীভূত হয়েছিল এবং অন্যগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে মনোনীত করা হয়েছিল। ফলস্বরূপ 14টি রাজ্য এবং 6টি কেন্দ্রশাসিত অঞ্চল 1 নভেম্বর 1956 সালে তৈরি হয়েছিল। The State Reorganization Act 1956 established the new state of Kerala by merging the Travancore cocaine state with the Malabor district of Madras state and Kasaragod of South Kannada, Laxmikant. It merged the Telugu-speaking area of Hyderabad state with the Andhra state to create the Andhra Pradesh state. রাজ্য পুনর্গঠন আইন 1956 ত্রাভাঙ্কোর কোচিন রাজ্যকে মাদ্রাজ রাজ্যের মালাবার জেলা এবং দক্ষিণ কানাড়ার, দক্ষিণ কন্নড়, কাসারগোডের সাথে একীভূত করে কেরালার নতুন রাজ্য প্রতিষ্ঠা করে। এটি অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করতে হায়দ্রাবাদ রাজ্যের তেলেগু ভাষী অঞ্চলগুলিকে অন্ধ্র রাজ্যের সাথে একীভূত করে। Further, it merged the Madhya Bharat state, Vindhya Pradesh state and Bhopal state into the Madhya Pradesh state. Similarly, it merged the Saurashtra state and Kutch state into that of the Bombay state, the Coorg state into that of Mysore state, the Peshawar and East Punjab states union, Pepsu, into that of Punjab state, and the Ajmer state into that of Rajasthan state. Moreover, it created the new union territory of Lakkadive, Minicoy and Amindivi islands from the territory detached from the Madras state. আরও, এটি মধ্য ভারত রাজ্য, বিন্ধ্য প্রদেশ রাজ্য এবং ভোপাল রাজ্যকে মধ্যপ্রদেশ রাজ্যে একীভূত করেছে। একইভাবে, এটি সৌরাষ্ট্র রাজ্য এবং কচ্ছ রাজ্যকে বোম্বে রাজ্যে, কুর্গ রাজ্যকে মহীশূর রাজ্যের সাথে একীভূত করেছে, পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাজ্য ইউনিয়ন, পেপসু, পাঞ্জাব রাজ্যে, এবং আজমির রাজ্য, রাজস্থান রাজ্যে পরিণত হয়। অধিকন্তু, এটি মাদ্রাজ রাজ্য থেকে বিচ্ছিন্ন অঞ্চল থেকে ল্যাকাডিভ, মিনিকয় এবং আমিনদিভি দ্বীপপুঞ্জের নতুন কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করেছে। নিউ স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ ক্রিয়েটেড আফটার 1956 1956 সালের পর নতুন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছে। ইভেন আফটার দি লার্জ স্কেল রিঅর্গানাইজেশন অফ দি স্টেটস ইন 1956, the political map of India underwent continuous changes due to the pressure of popular agitations and political conditions. The demand for the creation of some more states on the basis of language or cultural homogeneity resulted in the bifurcation of existing states. এমনকি 1956 সালে রাজ্যগুলির বড় আকারের পুনর্গঠন পরেও, জনগণের আন্দোলন এবং রাজনৈতিক চাপের কারণে ভারতের রাজনৈতিক মানচিত্রে ক্রমাগত পরিবর্তন ঘটেছিল। শর্তাবলী সৃষ্টির দাবি, ভাষার ভিত্তিতে আরও কিছু রাজ্য বা সাংস্কৃতিক সমতা বিদ্যমান রাজ্যগুলির বিভাজনের ফলে, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট। In 1960, the bilingual state of Bombay was divided into two separate states, Maharashtra for Marathi-speaking people and Gujarat for Gujarati-speaking people. Gujarat was established as the 15th state of the Indian Union. মহারাষ্ট্র ও গুজরাট। 1960 সালে দ্বিভাষিক রাজ্য বোম্বেকে দুটি পৃথক রাজ্যে বিভক্ত করা হয়েছিল, মারাঠিভাষী লোকদের জন্য মহারাষ্ট্র এবং গুজরাটভাষী লোকদের জন্য গুজরাট। গুজরাট ভারতীয় ইউনিয়নের 15তম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। দাদরা অ্যান্ড নাগার হাভেলি। দি পর্তুগালস রুলড দিস টেরিটরি আনটিল ইটস লিবারেশন ইন 1954. Subsequently, the administration was carried on till 1961 by an administrator chosen by the people themselves. It was converted into a union territory of India by the 10th Constitutional Amendment Act 1961. দাদরা ও নগর হাভেলি। পর্তুগিজরা 1954 সালে স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই অঞ্চলটি শাসন করেছিল। পরবর্তীকালে, জনগণের দ্বারা নির্বাচিত একজন প্রশাসক দ্বারা 1961 সাল পর্যন্ত প্রশাসন পরিচালিত হয়েছিল।
এটি 10তম সাংবিধানিক সংশোধনী আইন 1961 দ্বারা ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরিত হয়েছিল। গো ডামান অ্যান্ড ডাইউ India acquired these three territories from the Portuguese by means of a police action in 1961. They were constituted as a union territory by the 12th Constitutional Amendment Act 1962. Later, in 1987, Goa was conferred a statehood. Consequently, Daman and Diu was made a separate union territory. গোয়া, দমন ও দিউ। ভারত 1961 সালে একটি পুলিশ অ্যাকশনের মাধ্যমে পর্তুগিজদের কাছ থেকে এই তিনটি অঞ্চল অধিগ্রহণ করে। 12তম সাংবিধানিক সংশোধনী আইন 1962 দ্বারা এগুলিকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে গঠন করা হয়েছিল। পরে 1987 সালে গোয়াকে একটি রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। ফলস্বরূপ দমন ও দিউকে একটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। পাডাচেরি The territory of Puducherry comprises the former French establishments in India known as Puducherry, Karaikal, Mah and Yanam. The French handed over this territory to India in 1954. Subsequently, it was administered as an acquired territory till 1962 when it was made a union territory by the 14th Constitutional Amendment Act. পুদুচেরি পুদুচেরির ভূখণ্ডে ভারতের প্রাক্তন ফরাসি স্থাপনা রয়েছে যা পুদুচেরি, কারাইকাল, মাহে এবং ইয়ানাম নামে পরিচিত। ফরাসিরা এই অঞ্চলটি 1954 সালে ভারতের কাছে হস্তান্তর করে। পরবর্তীকালে এটি 1962 সাল পর্যন্ত অধিগ্রহণকৃত অঞ্চল হিসাবে পরিচালিত হয়েছিল, যখন এটি 14তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা একটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছিল। নাগাল্যান্ড In 1963, the state of Nagaland was formed by taking the Naga Hills and Tuensang area out of the state of Assam. This was done to satisfy the movement of the hostile Nagas. However, before giving Nagaland the status of the 16th state of the Indian Union, it was placed under the control of Governor of Assam in 1961. Nagaland 1963 সালে আসাম রাজ্য থেকে নাগা পাহাড় এবং তুয়েনসাং এলাকা নিয়ে নাগাল্যান্ড রাজ্য গঠিত হয়। এটা করা হয়েছিল শত্রু নাগাদের আন্দোলনকে সন্তুষ্ট করার জন্য। যাই হোক, নাগাল্যান্ডকে ভারতীয় ইউনিয়নের 16তম রাজ্যের মর্যাদা দেওয়ার আগে এটি 1961 সালে আসামের রাজ্যপালের নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। হারজোনা, চণ্ডীগড় অ্যান্ড হিমাচল প্রদেশ In 1966, the state of Punjab was bifurcated to create Haryana, the 17th state of the Indian Union, and the Union Territory of Chandigarh. This followed the demand for a separate Sikh homeland Punjabi Subha raised by the Akali Dal under the leadership of Master Tara Singh. হরিয়ানা, চণ্ডীগড় এবং হিমাচল প্রদেশ 1966 সালে পাঞ্জাব রাজ্যকে বিভক্ত করে হরিয়ানা, ভারতীয় ইউনিয়নের 17তম রাজ্য এবং চণ্ডীগড় কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হয়েছিল। এটি অকালি দল কর্তৃক উত্থাপিত একটি পৃথক শিখ হোমল্যান্ড পাঞ্জাবি সুভা দাবির অনুসরণ করে। মাস্টার তারা সিংয়ের নেতৃত্বে On the recommendation of the Shah Commission 1966, the Punjabi speaking area were constituted into the unilingual state of Punjab, the Hindi speaking area were constituted into the state of Haryana and the hill area were merged with the adjoining union territory of Himachal Pradesh. In 1971, the Union Territory of Himachal Pradesh was elevated to the status of a state, 18th state of the Indian Union. শাহ কমিশনের সুপারিশে 1966 পাঞ্জাবি ভাষী অঞ্চলগুলিকে একভাষিক রাজ্য পাঞ্জাবে গঠন করা হয়েছিল, হিন্দি ভাষী অঞ্চলগুলিকে হরিয়ানা রাজ্যে গঠন করা হয়েছিল এবং পার্বত্য অঞ্চলগুলিকে হিমাচলের সংলগ্ন কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে একীভূত করা হয়েছিল। প্রদেশ 1971 সালে হিমাচল প্রদেশের কেন্দ্রশাসিত অঞ্চলকে একটি রাজ্যের ভারতীয় ইউনিয়নের 18তম রাজ্য মর্যাদায় উন্নীত করা হয়েছিল। Initially, the Bicentennial Constitutional Amendment Act 1969 created Meghalaya as an autonomous state or sub-state within the state of Assam with its own legislature and council of ministers. However, this did not satisfy the aspirations of the people of Meghalaya. The union territories of Mizoram and Arunachal Pradesh were also formed out of the territories of Assam.
প্রাথমিকভাবে 22তম সাংবিধানিক সংশোধনী আইন 1969 মেঘালয়কে একটি স্বায়ত্তশাসিত রাজ্য বা উপরাজ্য হিসাবে আসাম রাজ্যের নিজস্ব আইনসভা এবং মন্ত্রী পরিষদের সাথে তৈরি করেছে। তবে এটি মেঘালয়ের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করেনি। মিজোরাম এবং অরুণাচল প্রদেশের কেন্দ্রশাসিত অঞ্চলগুলিও আসামের অঞ্চলগুলির বাইরে গঠিত হয়েছিল। সিক্কিম till 1947 Sikkim was an Indian princely state ruled by Chogal. In 1947, after the lapse of British paramountcy, Sikkim became a protectorate of India, wherein the Indian government assumed responsibility for the defence, external affairs and communications of Sikkim. In 1974, Sikkim expressed its desire for greater association with India. Accordingly, the 35th Constitutional Amendment Act 1974 was enacted by the Parliament. সিকিম 1947 সাল পর্যন্ত সিকিম চোগিয়াল দ্বারা শাসিত একটি ভারতীয় রাজকীয় রাজ্য ছিল। 1947 সালে ব্রিটিশ সর্বোত্তম ক্ষমতার অবসানের পর সিকিম ভারতের একটি রক্ষক হয়ে ওঠে, যার ফলে ভারত সরকার সিকিমের প্রতিরক্ষা, বহিরাগত বিষয় এবং যোগাযোগের দায়িত্ব গ্রহণ করে। 1974 সালে সিকিম ভারতের সাথে বৃহত্তর সংযোগের জন্য তার ইচ্ছা প্রকাশ করে। তদনুসারে 35তম সাংবিধানিক সংশোধনী আইন 1974 সংসদ কর্তৃক প্রণীত হয়। This amendment introduced a new class of statehood under the Constitution by conferring on Sikkim the status of an associate state of the Indian Union. For this purpose, a new Article 2A and a new Schedule 10th schedule containing the terms and conditions of association were inserted in the Constitution. This experiment, however, did not last long as it could not fully satisfy the aspirations of the people of Sikkim. In a referendum held in 1975, they voted for the abolition of the institution of Chogal and Sikkim becoming an integral part of India. এই সংশোধনীটি সিকিমকে ভারতীয় ইউনিয়নের একটি সহযোগী রাজ্য এর মর্যাদা প্রদান করে সংবিধানের অধীনে একটি নতুন শ্রেণীর রাজ্যত্ব চালু করেছে। এই উদ্দেশ্যে সংবিধানে একটি নতুন অনুচ্ছেদ 2 ক এবং একটি নতুন তফসিল সংযোগের শর্তাবলী সহ 10তম তফসিল সন্নিবেশ করা হয়েছিল। এই পরীক্ষাটি অবশ্য বেশিদিন স্থায়ী হয়নি কারণ এটি সিকিমের জনগণের আশা আকাঙ্ক্ষাকে পুরোপুরি পূরণ করতে পারেনি। 1975 সালে অনুষ্ঠিত একটি গণভোটে তারা চোগিয়াল এবং সিকিমকে ভারতের অবিচ্ছেদ্য অংশে পরিণত করার প্রতিষ্ঠানের বিলুপ্তির পক্ষে ভোট দেয়। Consequently, the 36th Constitutional Amendment Act 1975 was enacted to make Sikkim a full-fledged state of the Indian Union, the by-shended state. This amendment amended the first and the fourth schedules to the Constitution and added a new Article 371F to provide for certain special provisions with respect to the administration of Sikkim. It also repealed Article 2A and the 10th schedule that were added by the 35th Amendment Act of 1974. ফলস্বরূপ 36তম সাংবিধানিক সংশোধনী আইন 1975 সিকিমকে ভারতীয় ইউনিয়নের 22তম রাজ্য একটি পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করার জন্য প্রণীত হয়েছিল। এই সংশোধনী সংবিধানের প্রথম এবং চতুর্থ তফসিল সংশোধন করে এবং সিকিমের প্রশাসনের ক্ষেত্রে কিছু বিশেষ বিধানের জন্য একটি নতুন ধারা 371F যোগ করে। এটি 1974 সালের 35তম সংশোধনী আইন দ্বারা সংযোজিত অনুচ্ছেদ 2A এবং 10তম তফসিলও বাতিল করেছে। মিজোরাম, অরুণাচল প্রদেশ অ্যান্ড গো। In 1987, 3 new states of Mizoram, Arunachal Pradesh and Go came into being as the 23rd, 24th and 25th states of the Indian Union respectively. মিজোরাম, অরুণাচল প্রদেশ ও গোয়া। 1987 সালে তিনটি নতুন রাজ্য মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং গোয়া যথাক্রমে ভারতীয় ইউনিয়নের 23তম, 24তম এবং 25তম রাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। The Union Territory of Mizoram was conferred the status of a full state as a sequel to the signing of a Memorandum of Settlement, Mizoram Peace Accord in 1986 between the central government and the Mizo National Front, ending the two-decade-old insurgency. Arunachal Pradesh had also been a union territory from 1972.
The state of Go was created by separating the territory of Go from the Union Territory of Go, Daman and Diu. মিজোরামের কেন্দ্রশাসিত অঞ্চলকে 1986 সালে কেন্দ্রীয় সরকার এবং মিজো ন্যাশনাল ফ্রন্টের মধ্যে 2 দশকের বিদ্রোহের অবসান ঘটিয়ে একটি সমঝোতা স্মারক মিজোরাম শান্তি চুক্তি স্বাক্ষরের সিকুয়াল হিসাবে একটি পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়েছিল। অরুণাচল প্রদেশও 1972 সাল থেকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল ছিল। গোয়া রাজ্যটি গোয়া, দমন এবং দিউ কেন্দ্রশাসিত অঞ্চল থেকে গোয়ার অঞ্চলকে আলাদা করে তৈরি করা হয়েছিল। ছত্তিশগড়, উত্তরাখণ্ড and ঝাড়খণ্ড। In 2003 more new states of Chhattisgarh, Uttarakhand and Jharkhand were created out of the territories of Madhya Pradesh, Uttar Pradesh and Bihar, respectively. These became the 26th, 27th and 28th states of the Indian Union, respectively. ছত্তিশগড়, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। 2000 সালে ছত্তিশগড়, উত্তরাখণ্ড এবং ঝাড়খণ্ডের আরও 3টি নতুন রাজ্য যথাক্রমে মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এবং বিহারের অঞ্চলগুলির মধ্যে তৈরি করা হয়েছিল। এগুলি ভারতীয় ইউনিয়নের যথাক্রমে 26তম, 27তম এবং 28তম রাজ্যে পরিণত হয়েছে। তেলেঙ্গানা। In 2014, the new state of Telangana came into existence as the 29th state of the Indian Union. It was carved out of the territories of Andhra Pradesh. তেলেঙ্গানা। 2014 সালে নতুন রাজ্য তেলেঙ্গানা ভারতীয় ইউনিয়নের 29তম রাজ্য হিসাবে অস্তিত্ব লাভ করে। এটি অন্ধ্রপ্রদেশের অঞ্চলগুলি থেকে খোদাই করা হয়েছিল। The Andhra State Act 1953 formed the first linguistic state of India, known as the state of Andhra, by taking out the Telugu-speaking area from the state of Madras. Now Tamil Nadu. Kurnool was the capital of Andhra state and the state high court was established at Ganchar. অন্ধ্র রাজ্য আইন 1953 মাদ্রাজ রাজ্য বর্তমানে তামিলনাড়ু থেকে তেলেগু ভাষাভাষী অঞ্চলগুলিকে নিয়ে ভারতের প্রথম ভাষাগত রাজ্য গঠন করে, যা অন্ধ্র রাজ্য নামে পরিচিত। কুর্নুল ছিল অন্ধ্র রাজ্যের রাজধানী এবং গুন্টুরে রাজ্যের উচ্চ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল। দি স্টেটস রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 merged the Telugu-speaking area of Hyderabad state with the Andhra state to create the enlarged Andhra Pradesh state. The capital of the state was shifted to Hyderabad. রাজ্য পুনর্গঠন আইন 1956 বর্ধিত অন্ধ্রপ্রদেশ রাজ্য তৈরি করতে হায়দ্রাবাদ রাজ্যের তেলুগু ভাষী এলাকাগুলিকে অন্ধ্র রাজ্যের সাথে একীভূত করেছে। রাজ্যের রাজধানী হায়দ্রাবাদে স্থানান্তরিত করা হয়। Again, the Andhra Pradesh Reorganization Act 2014 bifurcated the Andhra Pradesh into two separate states, namely, the Andhra Pradesh Presidency and the Telangana. আবার অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন 2014 অন্ধ্রপ্রদেশকে দুটি পৃথক রাজ্যে বিভক্ত করেছে, যথা অন্ধ্রপ্রদেশ অবশিষ্ট এবং তেলেঙ্গানা। জাম্মু এবং কাশ্মীর অ্যান্ড লাদাখ। Till 2019, the erstwhile state of Jammu and Kashmir had its own constitution and thus enjoyed a special status by virtue of Article 370 of the Constitution of India. In 2019, this special status was abolished by a presidential order known as the Constitution Application to Jammu and Kashmir Order 2019. জম্মু ও কাশ্মীর ও লাদাখ। 2019 অবধি জম্মু ও কাশ্মীরের পূর্ববর্তী রাজ্যের নিজস্ব সংবিধান ছিল এবং এইভাবে ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদের দ্বারা একটি বিশেষ মর্যাদা উপভোগ করেছিল। 2019 সালে সংবিধান জম্মু ও কাশ্মীরের আবেদন আদেশ 2019 নামে পরিচিত একটি রাষ্ট্রপতির আদেশ দ্বারা এই বিশেষ মর্যাদা বিলুপ্ত করা হয়েছিল। This order superseded the earlier order known as the Constitution Application to Jammu and Kashmir Order 1954. The 2019 order extended all the provisions of the Constitution of India to Jammu and Kashmir also. However, the inoperative Article 370 continue to remain in the text of the Constitution of India. এই আদেশটি সংবিধান জম্মু ও কাশ্মীরের আবেদন আদেশ 1954 নামে পরিচিত আগের আদেশটিকে বাতিল করেছে। 2019 আদেশটি ভারতের সংবিধানের সমস্ত বিধান জম্মু ও কাশ্মীরেও প্রসারিত করেছে। যাই হোক, অকার্যকর অনুচ্ছেদ 370 ভারতের সংবিধানের পাঠ্যাংশে রয়ে গেছে।
Further, the Jammu and Kashmir Reorganization Act 2019 bifurcated the erstwhile state of Jammu and Kashmir into two separate union territories, namely, the Union Territory of Jammu এবং Kashmir and the Union Territory of Ladakh. আরও জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন 2019 পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যকে দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে, যথা জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল এবং লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চল। The Union Territory of Jammu and Kashmir comprises all the districts of the erstwhile state of Jammu and Kashmir except the Kargil and Leh districts which have gone to the Union Territory of Ladakh. জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চল কার্গিল এবং লেহ জেলাগুলি ছাড়া পূর্ববর্তী জম্মু ও কাশ্মীর রাজ্যের সমস্ত জেলা নিয়ে গঠিত যা লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে চলে গেছে। Thus, the number of states and union territories increased from 14 and 6 in 1956 to 28 and 9 in 2019, respectively. এইভাবে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা 1956 সালে 14 এবং 6 থেকে বেড়ে 2019 সালে যথাক্রমে 28 এবং 9 হয়েছে। Change of names. The names of some states and union territories have also been changed. The United Province was the first state to have the new name. It was renamed Uttar Pradesh in 1950. In 1969, Madras was renamed Tamil Nadu. Similarly, in 1973, Mysore was renamed Karnataka. In the same year, Lakkadive, Minicoy and Amindivi Islands were renamed Lakshadweep. নাম পরিবর্তন। কিছু রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নামও পরিবর্তন করা হয়েছে। ইউনাইটেড প্রভিন্স ছিল প্রথম রাজ্য যার নতুন নাম ছিল। 1950 সালে এর নামকরণ করা হয় উত্তর প্রদেশ। 1969 সালে মাদ্রাজের নতুন নামকরণ করা হয় তামিলনাড়ু। একইভাবে 1973 সালে মহীশূরের নামকরণ করা হয় কর্ণাটক। একই বছরে লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিভি দ্বীপপুঞ্জের নাম পরিবর্তন করে লাক্ষাদ্বীপ রাখা হয়। In 1992, the Union Territory of Delhi was redesignated as the National Capital Territory of Delhi, without being conferred the status of a full-fledged state by the 69th Constitutional Amendment Act 1991. In 2006, Uttaranchal was renamed as Uttarakhand. In the same year, Pondicherry was renamed as Puducherry. In 2011, Orissa was renamed as Orissa. 1992 সালে দিল্লির কেন্দ্রশাসিত অঞ্চলকে 69তম সাংবিধানিক সংশোধনী আইন 1991 দ্বারা 2006 সালে উত্তরাঞ্চলের নাম পরিবর্তন করে উত্তরাখণ্ড করা হয়। একই বছর পন্ডিচেরির নাম পরিবর্তন করে পুদুচেরি রাখা হয়। 2011 সালে ওড়িশার নাম পরিবর্তন করে ওড়িশা করা হয়। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।